হ্যালো বন্ধুরা, স্টক মার্কেটে যারা মোটামুটি থাকেন তারা এই ব্যক্তিকে চিনবে না সেটা কিন্তু হতে পারে না। তো ইনি হচ্ছে নিতিন কামাত, জেরোধার ফাউন্ডার এবং কো ফাউন্ডার বলা চলে। ইনি এবং ইনার ভাই দুজনে মিলেই কিন্তু জেরোধা দাঁড় করিয়েছেন। তো উনি একটা কথা বলেছেন যে ডোন্ট মেক দিস মিস্টেক। কী মিস্টেক সেটা আমি মনে করি যে রিটেলদের অবশ্যই জেনে রাখা দরকার। তার কারণ মোস্টলি আমরা ইমোশনের দ্বারা পরিচালিত হই। তবে স্টক মার্কেটে ভালো পারফর্ম করতে গেলে কিন্তু ইমোশনের দ্বারা বেশি পরিচালিত হলে কিন্তু চলবে না। তো যাই হোক, এটাকে আমি বানিয়ে বলছি নাকি উনি সত্যিই এই কথাটা বলেছেন সেটা একটু দেখে নেওয়া যাক। তো এ ধরনের নিউজ দেখতে পাবেন এখানে। ডোন্ট মেক দিস মিস্টেক, নিতিন কামাত হ্যাজ এ সাটল অ্যাডভাইস অন ট্রেডিং আনসার্টেনটি ইন নেক্সট ফিউ ডেজ। এটা কিন্তু সবসময়ের জন্য নয়, এটা কিন্তু রিটেল ইনভেস্টরদের একটু সাবধান করা হয়েছে আগামী কিছু দিনের জন্য, নেক্সট ফিউ ডেজ। এবার আপনি যদি এই রিপোর্টটা পড়তে চান সেখানে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। বুঝতেই পারছেন যে একটু জাস্ট ইন্ট্রোডাকশনটা লেখা আছে, তারপরে কিন্তু আর কিছুই লেখা নেই। তবে এখানে যাই লেখা আছে ভেতরে আপনি কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখলে পুরোটাই বুঝতে পারবেন। শুধু তাই নয় যে ডোন্ট মেক দিস মিস্টেক, স্টে আউট অফ মার্কেটস, এরকম কথাও কিন্তু উনি বলেছেন। দেখুন, জেরোদাস নিতিন কামাত হ্যাজ সাম অ্যাডভাইস ফর ইনভেস্টার হু আর প্ল্যানিং টু বাই অন ডিপস অ্যামিড ভোলাটিলিটি। মানে ভোলাটিলিটির সময় যদি আপনি এই ডিপটাকে বাই করতে চাইছেন, মানে সবাই সেটা আমরা চাই কিন্তু যে যখনই ডিপ পাচ্ছি তখন কিনে নেব। তার কারণ হচ্ছে পরের দিন হয়তো আবার অনেকটা করে মার্কেট ওপরে চলে যাচ্ছে, তাহলে কিন্তু এটা বিশাল বড় প্রফিট হয়ে যাবে। তো সে কারণে আমরা অনেক সময় কিন্তু এই ভোলাটিলিটির সময় ডিপগুলোকে বাই করার চেষ্টা করি। এখানে ক্লিয়ারলি লেখা আছে দেখুন যে স্টে আউট অফ মার্কেটস। যেহেতু নিতিন কামাত হ্যাজ সাম অ্যাডভাইস ফর ইনভেস্টার হু আর প্ল্যানিং টু বাই ডিপস অ্যামিড ভোলাটিলিটি। ঠিক আছে, তো সেখান থেকে বুঝতেই পারলেন যে স্টে আউট অফ মার্কেট, এটাও কিন্তু উনি বলেছেন। তো এ ধরনের কথাগুলো কোথায় বলা হয়েছে সেটা দেখার জন্য আপনাকে নিয়ে এলাম এক্সে। তো বুঝতেই পারছেন কে নিতিন কামাত। ঠিক আছে, এখানে অনেক কিছু লেখা আছে, এরকম একটা ছবি দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে গিয়ে আপনি টুইট পড়ে বুঝে নিতে পারেন। আর সেটা যদি না চান তাহলে কিন্তু আজকের এই ভিডিও থেকে সব কিছু তথ্য এখানে পেয়ে যাবেন। তবে যাই হোক, আজকের ভিডিওর এই টপিক যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে এখনই একটা লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো উনি কি বলেছেন সেটা দেখে নেওয়ার আগে আমরা প্রথমে দেখতে চাই যে এফআইআই কতটা কি সেলিং করেছে। দেখুন, এফআইআই যেটা 9-এ, মানে যেহেতু আজকে আমাদের ছুটি ছিল মহাবীর জয়ন্তীর জন্য, তো এখানে 9-এরই কেবলমাত্র ডেটা পাবেন, সেটা হচ্ছে 4,358 কোটি। সেখানে ডিআইআই কিছুটা পাল্লা দিয়ে তো কিনেছেই 2,976 কোটি। পুরোটা হয়তো কভার করতে পারেনি, তবে অনেকটাই কিন্তু কভার করেছে। যাই হোক, ডিআইআই অন্তত বাইং করে যাচ্ছে, যেখানে এফআইআই কিন্তু কোনো বাইংয়ের নামগন্ধও নেই। তো এবার আমরা ভিডিওর আসল টপিকে চলে যেতে চাই যে নিতিন কামাত অ্যাকচুয়ালি কি বলেছেন। তো তার জন্য আমাদেরকে প্রথমে যেটা বুঝে নিতে হবে সেটা কি, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের মার্কেট। আজকে মার্কেট কী ধরনের কি ছিল সেটা দেখার জন্য আমরা প্রথমে চলে যাব নিকিতে। আর নিকিতে দেখলেই আপনার চক্ষু চড়কগাছ হয়ে যাবে। 9% আজকে নিকি আপ, 2,894 পয়েন্টটা যাই হোক, 9% আজকেই কেবলমাত্র একদিনেই 10 এপ্রিল 9% নিকি বেড়েছে। মানে ইন্ডেক্স একটা 9% বাড়ছে, মানে ভাবা যায় না। জাস্ট এখানে যদি আমি 5D দেখি তাহলে কিছুটা এরকম, আর 1 মান্থে চারটা কিছুটা এরকম। তো বুঝতেই পারছেন একদম মানে লোয়ার লেভেল থেকে কিন্তু মানে 31,000-এর কাছাকাছি থেকে একদম 34,000 পৌঁছে গেছে, প্রায় 3,000 পয়েন্ট। আর সে কারণে কিন্তু এটা একদিনের দেখব, একদিনে সেটা প্রায় 9% বা 10% মতো। শুধু নিকি নয়, যদি আপনি বাকিগুলো দেখেন তাহলে হ্যাংসেং ইন্ডেক্স এখানে 2% মতো আপ, যদিও অনেকটা আপ ছিল এরকম একটা জায়গায়, তবে সেটা কিন্তু ক্লোজিং দিতে দিতে মোটামুটি ডাউনে এসেই ক্লোজিং দিয়েছে। কসপি যদি দেখেন তাহলে কসপি শুধু আজকে 6.60% আপ। তো বুঝতেই পারছেন নিকি আর কসপি কিন্তু আজকে একেবারেই গরম ছিল। এরপরে আমি চলে যাচ্ছি সাংহাই কম্পোজিট। সাংহাই কম্পোজিট হচ্ছে 1.16%। মানে যেটা দেখতে পেলেন যে হ্যাংসেং এবং সাংহাই কম্পোজিট সেগুলো কিন্তু খুব একটা যে বারুদ ছোটাচ্ছে সেটা কিন্তু নয়, এদের উপরে কিছুটা প্রেসারও আছে। তার কারণ কি, তো সবের কারণ আমরা জানি যে ইউএসের ট্যারিফ, মানে ট্রাম্পের ট্যারিফ। তো ট্রাম্পের ট্যারিফ নিয়ে একেবারে লড়াই শুরু হয়ে গেছে এবং লড়াই চলছে, আমরা লড়াইয়ের মধ্যেই আছি, যদিও আমরা লড়াইতে পার্টিসিপেট করছি না। তো এখন চায়না এবং ইউনাইটেড স্টেটস তারা কিন্তু একে অপরের উপরে মোটামুটি রিটালিয়েট করেই চলেছে। রিটালিয়েট মানে অবশ্যই বুঝে গেছেন এই কদিনে, সেটা হচ্ছে পাল্লা দিয়ে ট্যারিফ বসানো। এখানে দেখুন ইউএস চায়না ট্রেড ওয়ার হিটস আপ হয়েছে অ্যাজ ট্রাম্প হিটস চাইনিজ গুডস উইথ 145% ট্যারিফ। মানে এটা কিন্তু ওরা একটু বাড়াচ্ছে, এরা একটু বাড়াচ্ছে, এবং এভাবেই কিন্তু লাফিয়ে লাফিয়ে ট্যারিফের হার কিন্তু বাড়ছে। এটা একদম লেটেস্ট নিউজ, বুঝতেই পারছেন আমি আজকে লেট করে ভিডিওটা রেকর্ড করছি। এপ্রিল 10, 9:40 IST।
অ্যাড এসে গেছিলো। তো বুঝতেই পারছেন যে একদম লেটেস্ট এবং টাটকা, আর এর একটা এফেক্টও কিন্তু মার্কেটে পড়েছেন। সেটা কি, সেটাও আমরা একটু পরেই দেখে নিচ্ছি। তবে এটা কিন্তু একটা নেগেটিভ নিউজ, আর এই নেগেটিভ নিউজের কি নেগেটিভ প্রভাব মার্কেটের উপরে পড়েছে সেটা কিন্তু আমরা একটু পরেই দেখে নিচ্ছি। তবে আমরা তার আগে বুঝে নিতে চাই যে পজিটিভ কী ছিল, যে কারণে মার্কেট কিন্তু একেবারেই 9% 6% করে মানে এশিয়ান মার্কেট দৌড়েছে। নিউজটা কিছুটা এরকম ছিল, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পস 90-day পজ অন ট্যারিফ, ইন্ডিয়া আইজ কুইক ট্রেড ডিল উইথ ইউএস। সবই ঠিক আছে, 90 ডেজ মোটামুটি পজ করেছে ট্যারিফে বেশিরভাগ দেশের ক্ষেত্রেই, কিন্তু সেটা চীনের উপরে কিন্তু নয়, চীনের সঙ্গে লড়াই কিন্তু চলে যাচ্ছে। তো ইন্ডিয়া আইজ কুইক ট্রেড ডিল উইথ ইউএস মানে কি, ইন্ডিয়া কিন্তু তাড়াতাড়ি ইউএসের সঙ্গে একটা হাত মিলিয়ে একটা ডিল করে নিতে চাইছে। অবশ্যই ডিল করা মানে এখানে হচ্ছে ওই ট্যারিফটাকে কমিয়ে আনা, তো সেটা খুবই ভালো কথা, কোনো অসুবিধা নেই। এইটাই ছিল পজিটিভ নিউজ, আর যে কারণে আজকে দেখতে পাচ্ছেন নিকি 9%, এখানে হ্যাংসেং জড়িত থাকলেও মোটামুটিভাবে সেখানে কিন্তু 2% আপ, খুদ চায়নাও কিন্তু 1%-এর বেশি আপ, আর কসপি তো বুঝতেই পারছেন 6.60% আপ। এবার এই নেগেটিভ নিউজটা যে এসছে 145%, যেটা একদম লেটেস্ট, এর কারণেই বলুন বা মোটামুটি আগের থেকে যে নেগেটিভিটি একটা আসছিল সেই কারণেই বলুন, বা মার্কেট অনেকটা বেড়ে গেছিলো মানে দৌড়ে নিয়েছিল, বিশাল বড় জাম্প দিয়েছিল সেই কারণেই বলুন, আজকে কিন্তু ইউএস মার্কেট ডাউন। এবার আমি একটু রিলোড করে নিতে চাইছি। 5.79% ন্যাসডেক 100 ডাউন। এখানে বাকি ইন্ডেক্সগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করুন, সেটা হচ্ছে 5%, মানে প্রত্যেকটাই 5% আপনি দেখতে পাচ্ছেন। এবং ডাউজন্স যদি দেখেন তাহলে ডাউজন্স হচ্ছে 5% নয় বাট 4.30%, মানে এটা কিন্তু যথেষ্টই। মানে বুঝতেই পারলেন যে ইউএস মার্কেট কিন্তু 5 থেকে 6% মতো কিন্তু আজকে পড়ছে। সুতরাং এর একটা নেগেটিভ এফেক্ট কিন্তু কালকে মার্কেটে পেয়ে যাবেন। আদারওয়াইজ ফর এক্সাম্পল আমি যদি আপনাকে 5 ডেজ দেখাই ডাউজন্স, দেখুন এই জায়গাতে 37,400, এখান থেকে একটা বিশাল বড় জাম্প কিন্তু দিয়েছিল। তবে সেই জাম্পটা কিন্তু আমরাও দেখতে পেতাম, তবে আজকে আমাদের মার্কেট ক্লোজ থাকার জন্য সেই জাম্পটা কিন্তু আমরা দেখতে পাইনি। তবে জাম্প দেওয়ার পরে আবার যখন এই যে নিচে চলে এসেছে, এর মানে কি আমাদের মার্কেটে যে জাম্পটা আমরা দেখতে পেতাম সেটা হয়তো আমরা কালকে দেখতে পাবো না। আমি যদি ফিউচারের যাই, যেমন নিফটি ফিউচার, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন গিফট নিফটি 50 ইন্ডেক্স ফিউচার, ঠিক আছে। তো এই যে জাম্পটা ফিউচার দিয়েছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মার্কেটে আমরা দেখতে পাইনি, যেটা হয়তো আজকে আমরা দেখতে পেতাম যদি মার্কেট খোলা থাকতো। এবার দেখুন সেখান থেকে কোথায় গিয়েছিল, ফর এক্সাম্পল এখানে হচ্ছে 22,400, রাফলি বলছি 22,400 থেকে 23,400 পর্যন্ত কিন্তু গেছিলো, টাচ করেছে, মানে ওপরেই গিয়েছে 23,400। তারপরে কিন্তু কিছুটা সামলে নিলেও এখানে 23,250 মতো, তারপরে একটা বিশাল বড় মার্কেটে ফল এসেছে। তার কারণ হচ্ছে যেটা দেখলাম ইউএস মার্কেটে কিন্তু ফল আসছে। আর এটা কি, এটা একদম লেটেস্ট, এটা কিন্তু লাইভ ডেটা চলছে এখানে, ঠিক আছে। তো যে পয়েন্টটাতে এখানে গিয়েছিল সেখান থেকে কিছুটা হলেও ব্যাক করে মানে কামব্যাক করছে বা করেছে। এবার আজকে কোথায় ইউএস মার্কেট ক্লোজিং দেয় সেটাই কিন্তু কালকের জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ। তো একটা জিনিস যেটা পরিষ্কারভাবে বুঝতে পারলেন সেটা কি, সেটা হচ্ছে মার্কেটে একটা হালচাল চলছে, একদিন আপ তো একদিন ডাউন। এবং আজকের যে ডাউন বা কালকে যে আপ ছিল ইউএস মার্কেট, এগুলো কিন্তু বিশাল বড় বড় মানে আপ ডাউন, 5% থেকে 6%, 4%, এরকম যদি ইন্ডেক্স আপ ডাউন হয় তখন এটা কিন্তু একটা সংকেত দিচ্ছে যে ভোলাটিলিটি খুব হাই। অনেক সময় কি হয়, এই ধরনের ভোলাটিলিটি কিন্তু মার্কেটে বেস বানাতে সাহায্য করে। মানে কি, যখন হাই ভোলাটিলিটি হচ্ছে তখন বুঝবেন যে কোথাও না কোথাও মার্কেট একটা বেস বানানোর চেষ্টা করছে, আর সেটা আমাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ভালো খবর। তার কারণ হচ্ছে মার্কেট নিচে আছে, আর সেখানে যদি বেস বানায় তাহলে কিন্তু সেটা একটাই মাত্র ইঙ্গিত দেয় যে মার্কেট বেস বানিয়ে হয়তো ওপরের দিকে যেতে পারে আগামী দিনে। ইমিডিয়েটলি কিছু হতে হবে তার কিন্তু কোথাও কোনো গ্যারেন্টি থাকে না। তো এই ধরনের মার্কেট ভোলাটিলিটিতে যেটা আমরা দেখলাম, এখানে নিতিন কামাত কী বলেছেন সেটা একটু দেখে নেওয়া যাক। তো বুঝতেই পারছেন মার্কেটে একটা আনসার্টেনটি আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ ওদিকে পজ করা হয়েছে মানে ট্যারিফ, পরে কী হবে সেটা জানা নেই। আর ইউএসের সঙ্গে চায়নার তো লড়াই মানে ট্যারিফ লড়াই চলতেই আছে। তো যাই হোক, উনি যেটা বলেছেন যে কামাত হাইলাইটস দ্য প্রিভেলিং মার্কেট ভোলাটিলিটি ডিউ টু ফ্যাক্টরস লাইক জিওপলিটিক্যাল টেনশনস অ্যান্ড রিসেন্ট ট্যারিফ অ্যানাউন্সমেন্ট। উনি বলেছেন যে প্রিভেলিং মার্কেট ভোলাটিলিটি মানে একটা তো মার্কেটে ভোলাটিলিটি ডিউ আছেই, থাকবে যতদিন পর্যন্ত এই ট্যারিফ লড়াই চলতে থাকবে। এছাড়া বাকি যে জিওপলিটিক্যালগুলো চলছিল সেগুলো এখন একটু কিন্তু ঠান্ডা আছে। তো এখন হচ্ছে মেন ফোকাস ট্যারিফ, উনি সেটাই বলেছেন, এবং সে কারণে মার্কেটে কিন্তু একটা হাই আনসার্টেনটি এবং হাই ভোলাটিলিটি থাকতে পারে। এবার হচ্ছে আপকামিং ট্রেডিং শিডিউল, এটা খুবই গুরুত্বপূর্ণ। উনি যেটা বলেছেন যে হি নোটস দ্যাট ইন দ্য নেক্সট 10 days, এটা খুবই গুরুত্বপূর্ণ, দেয়ার আর অনলি 4 ট্রেডিং সেশনস। এটা কিন্তু ঠিক যে আগামী 10 দিনে
কিন্তু মাত্র 4 দিন ট্রেডিং সেশন আছে, মানে 4 দিন মার্কেট খোলা থাকবে, মানে স্যাটারডে সানডে তো আছেই। তাছাড়া আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই। তো এটা হচ্ছে এনএসসি হলিডেজের শিডিউল 2025-এর। এটা আমি গ্রো থেকে দেখছি, বুঝতেই পারছেন গ্রো একদম ক্লিনলি এখানে লিখে দিয়েছে, পুরো লিস্টটাই দিয়ে দিয়েছে। এপ্রিল দেখুন, এপ্রিলের 3খানা ছুটি, একটা 10th মহাবীর জয়ন্তী, যেটা আজকে আমরা ছুটি অলরেডি নিয়ে নিয়েছি। এরপরে আরও দুটো আছে, মানডে এবং ফ্রাইডে, মানে বুঝতেই পারছেন মানডে ফ্রাইডে যদি ওই একই উইকে দুটো ছুটি হয় তাহলে কিন্তু মাঝে মাত্র 3 দিন খোলা মার্কেট, তারপরে স্যাটারডে সানডে তো এদিকে আর ওদিকে আছেই। তো সে কারণে উনি বলেছেন যেটা, দেয়ার আর অনলি 4 ট্রেডিং সেশন সাজেস্টিং দিস পিরিয়ড অ্যাজ অ্যান অপরচুন টাইম ফর ট্রেডার্স টু টেক এ ব্রেক অ্যান্ড রিচার্জ। তো এর মানে কি, যে আগামী 10 দিনে যেহেতু মাত্র 4 দিন ট্রেডিং সেশন আছে, সেই 4 দিন যদি আপনি কোনোভাবে গ্যাপ দিয়ে দেন তাহলে কিন্তু আপনি একটা 10 দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। আর সেই 10 দিনে এটা মানে এটাকে একটা সুযোগ উনি বলতে চাইছেন, যে এই 10 দিন কিন্তু একটা সুযোগ যে ট্রেডিং থেকে নিজেকে বিরত রাখুন, মানে টেক এ ব্রেক ফ্রম ট্রেডিং, আর নিজেকে একটু রিচার্জ করুন, ঠিক আছে। তার কারণ হচ্ছে যারা ওভার ট্রেডিং করেন, সবসময় মার্কেটের দিকে তাকিয়ে বসে থাকেন, তাদের উপর একটা স্ট্রেস হয়, এবং স্ট্রেসের মধ্যে কিন্তু অনেক সময় মার্কেটে আমরা ভুলভাল ডিসিশন নিই। তো সে কারণে হয়তো উনি এটা বলেছেন। এটা কিন্তু আমি দেখেছি যে অনেক রিটেল ইনভেস্টারই করেন মার্কেটের সঙ্গে। মার্কেটে বেশিক্ষণ থাকা ভালো, সেটা খারাপ না, অনেক অ্যানালিসিস করা ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে ওই একই জিনিস একই বারবার ধরে, এবং নিজের সাইকোলজি এখন আপ হচ্ছে তো এখন ডাউন হচ্ছে, মানে স্টক প্রাইসের সঙ্গে আমাদের সাইকোলজি আপ ডাউন হয়, সেইটা কিন্তু ঠিক না। সেই জন্য উনি বলেছেন যে একটু ব্রেক নিয়ে একটু নিজেকে রিচার্জ করে নিতে। এরপরে কি বলেছেন, যে সাইকোলজিক্যাল ওয়েলবিইং, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা মার্কেটে থাকেন, এবং এখানে কিন্তু যারা মার্কেটে থাকেন প্রত্যেকের ওপরে একটা বিশাল বড় স্ট্রেস থাকে সবসময় মাথার উপরে। তো সে কারণে উনি কি বলেছেন দেখুন, এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ মেন্টাল হেলথ ইন ট্রেডিং, অবশ্যই এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কামাত অ্যাডভাইসেস দ্যাট স্টেপিং ব্যাক ডিউরিং টার্বুলেন্ট টাইমস ক্যান হেল্প ট্রেডার্স রিটার্ন উইথ এ ক্লিনার মাইন্ডসেট অর ক্লিয়ারার মাইন্ডসেট, ঠিক আছে। এর মানে আবারও সেই কথাই, যে যেহেতু একটা মেন্টাল হেলথের উপরে আমাদের সবসময় প্রেশার পড়ে, যারা স্টক মার্কেটে থাকে সবসময় একটা কিছু না কিছু ক্যালকুলেশন মাথার মধ্যে চলতেই থাকে, মানে আমাদের নিজেদের অজান্তে চলতে থাকে। তো উনি সেটা অ্যাডভাইস করেছেন, দেখুন কামাত অ্যাডভাইসেস দ্য স্টেপিং ব্যাক ডিউরিং টার্বুলেন্ট টাইমস। এই যে টার্বুলেন্ট একটা চলছে মার্কেটে, এতক্ষণ আমি দেখালাম 4-5% করে বেড়ে যাচ্ছে, আবার 6% করে কমে যাচ্ছে, এরকম একটা টার্বুলেন্টের সিচুয়েশানে নিজেকে একটু দূরে রাখুন ট্রেডিং থেকে, মার্কেট দেখা একটু বন্ধ করুন, আর তাহলেই কিন্তু আপনি দেখুন রিটার্ন উইথ এ ক্লিয়ারার মাইন্ডসেট, মানে আপনি কিন্তু যখন রিটার্ন করবেন তখন কিন্তু মাইন্ড একদম আপনার পরিষ্কার থাকবে এবং ক্লিয়ার থাকবে। তো সেটা আপনাকে আরও ভালো কিন্তু ইনভেস্টমেন্ট এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে সাহায্য করবে। তো এরপরে যেটা উনি বলেছেন, যে ট্রেডিং সাইকোলজি, হি আন্ডারস্কোর্স দ্যাট ট্রেডিং সাইকোলজি ইজ অফেন আন্ডার এস্টিমেটেড অ্যান্ড দ্যাট অ্যাভয়েডিং ইমোশনাল ডিসিশন মেকিং ইজ ক্রুশিয়াল ফর লং টার্ম সাকসেস। খুবই গুরুত্বপূর্ণ কথা বলে আমি মনে করি, যে অবশ্যই ট্রেডিংয়ের ক্ষেত্রে, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে একটা আমাদের মধ্যে সাইকোলজি থাকে, সেই সাইকোলজি কিন্তু নিয়েই আমরা ট্রেডিংটা করি বা ইনভেস্টমেন্টটা করি বা ডিসিশনগুলো নিই। উনি যেটা বলেছেন যে আন্ডারস্কোর দ্যাট ট্রেডিং সাইকোলজি ইজ ইম্পর্ট্যান্ট, সেটা অবশ্যই ঠিক, এবং অ্যাভয়েড ইমোশনাল ডিসিশন মেকিং। এই ধরনের যে টার্বুলেন্ট চলছে মার্কেটে, এই সময় কিন্তু আমরা ইমোশনের উপরে পুরো ডিসিশন নেই, যে ইমোশন এটা বলছে এটা হবে, কারণ আমরা তো কিছু বুঝতেই পারছি না যে মার্কেট আপ হচ্ছে একদিন, ডাউন হচ্ছে একদিন। সে কারণে উনি বলছেন ডিসিশন মেকিং ইমোশনালি না নিয়ে আপনি যদি ঠিকঠাকভাবে শান্তভাবে ডিসিশন নেয়, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা লং টার্ম সাকসেস এনে দিতে পারে। তো এতগুলো কথা উনি বলেছেন, এবং আমি মনে করি যে প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, এবং এইগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করা উচিত বলে আমি মনে করি। আর উনি যা বলেছেন সেগুলো যদি প্র্যাকটিস করতে পারি, সেগুলো যদি মেনে চলি, তাহলে হয়তো আমরা এখন যে লেভেলে ট্রেডিং বা ইনভেস্টিং করি তার থেকে হয়তো আরও বেটার, আরও ভালো পারফর্মার হতে পারবো ইনভেস্টিং এবং ট্রেডিং দুটোর দিক থেকেই।